চট্টগ্রামে মেট্রো রেল চলবে বিমানবন্দর থেকে রেল স্টেশন পর্যন্ত, একনেক সভায় প্রধানমন্ত্রী। দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ মার্কেট চালু করবে চট্টগ্রামের শেয়ার বাজার, ভূমিকা রাখবে পণ্যের দাম নিয়ন্ত্রণে। প্রতিষ্ঠার 50 বছরেও যাত্রী আস্থা ফেরাতে পারেনি বিমান, সেবার মান উন্নত করার প্রতিশ্রুতি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্রিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ঢাকার মতো চট্টগ্রামে মেট্রো রেল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। মন্ত্রী জানান, আশ্রয়ণ প্রকল্পের আওতায় নতুন করে আরও 2.5 লাখ গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করবে সরকার। একনেকে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এবছর ডিসেম্বরে ঢাকার গণপরিবহনে যুক্ত হবে মেট্রো রেল। পরিকল্পনা অনুসারে মেট্রো রেলের সবগুলো রুট বাস্তবায়িত হলে ঢাকার যানজট কমবে এবং এর ফলে দেশের জিডিপি 1% বেড়ে যাবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু ঢাকায় নয়, চট্টগ্রামে হবে মেট্রো রেল প্রকল্প। চট্টগ্রামের বিমানবন্দর থেকে রেল স্টেশন পর্যন্ত মেট্রো রেলের রুট করার কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, এবছর পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রো রেল এই 3টি মেগা প্রকল্প উদ্বোধন করা হবে। এসব প্রকল্প চালুর পর জিডিপিতে বাড়তি 1.5 থেকে 2% যোগ হবে। এটা জিডিপির এরকম কোনো প্রক্ষেপণ করা হয়নি। আর চ্যানেল যেটা আমাদের টানেল আছে, এখন যেহেতু জনচলাচল, পণ্য চলাচল বেড়ে যাবে, এই দুইটারও ইতিবাচক প্রভাব পড়বে। সব মিলিয়ে এখন অনেকে বলছেন 1.5 থেকে 2% জিডিপি প্রবৃদ্ধি যুক্ত হবে, এটা আশা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার আশ্রয়ণ প্রকল্প 2 এর আওতায় আরও 2.5 লাখ ঘর নির্মাণ করতে যাচ্ছে সরকার। 4 বার সংশোধিত এই প্রকল্পে বাড়ছে ব্যয়ও। ব্যয় ধরা হয়েছে 11,142 কোটি 87 লাখ টাকা। এখন তো ভূমিহীন দেখে দিচ্ছে, এমন লোক ব্যক্তি আছে কিছুই নাই, কিন্তু তার একটু সামান্য বিটা আছে, বাপের বিটা, দাদার বিটা, ওদেরকেও তিনি পরে ধরতে চান। বাট এই পর্যায়ে সম্পূর্ণ ভাসমান, যাদের কোনো দাঁড়াবার জায়গা নেই, তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে। এই প্রকল্পটা এখন 23 পর্যন্ত চলবে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্লট সংখ্যা বাড়ানো সহ একনেক সভায় 11,211 কোটি টাকার মোট 10 প্রকল্প অনুমোদন দেয়া হয়। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। করোনার নতুন ধরন অমিক্রন ঠেকাতে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আগামী 7 দিনের মধ্যে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যারা চলাচল করবেন তাদের জরিমানা করা হবে। বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী নেওয়ার প্রস্তাব করা হয়েছে। তিনি জানান, রেস্টুরেন্ট, হোটেলেও মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া খাবার বিক্রি করলে জরিমানা গুনতে হবে দোকানিকেও। এছাড়া দোকান খোলা রাখার সময়সীমা রাত 8টা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। করোনা ভাইরাসকে আমাদেরকে রুখতে হবে, অমিক্রনকেও রুখতে হবে। সে কারণেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। প্রথমে হলো যে যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যদি কেউ চলাচল করে তাহলে পরে জরিমানার মধ্যে পড়বে, যার মধ্যে বাস থাকবে, ট্রেন থাকবে এবং স্টিমার থাকবে। দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ মার্কেট চালু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। কৃষিপণ্য, বনজ সম্পদ, খনিজ ও জ্বালানি সহ উৎপাদিত যে কোনো পণ্য কমোডিটি এক্সচেঞ্জের আওতায় কেনাবেচা করা যাবে। সংশ্লিষ্টরা বলছেন, পণ্যের দাম স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখবে এই কমোডিটি মার্কেট। তবে প্রয়োজনীয় আইন এবং পর্যাপ্ত অবকাঠামোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পণ্য কেনাবেচার একটি মাধ্যম কমোডিটি এক্সচেঞ্জ। এই কেনাবেচা হতে পারে কাগজে বা ইলেকট্রনিক পদ্ধতিতে। মূল পণ্যটি থাকে কোনো গুদামে বা মাঠে। সেখান থেকে একটি নির্দিষ্ট সময় পর এটির চূড়ান্ত নিষ্পত্তি বা হস্তান্তর হয়। প্রায় 1 দশকের বেশি সময় ধরে পরিকল্পনা চলছে দেশে কমোডিটি মার্কেট তৈরির। তবে পর্যাপ্ত অবকাঠামো, পরিকল্পনা এবং উদ্যোগের অভাবে তা তৈরি সম্ভব হয়নি।
এই মার্কেট স্থাপনে সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। খাদ্যশস্য থেকে শুরু করে কেমিক্যাল, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, স্বর্ণসহ নানা পণ্যের বাণিজ্য করা যাবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বলছে, এর মাধ্যমে সরাসরি উৎপাদক এবং ক্রেতার মধ্যকার সমন্বয় ঘটানো সম্ভব হবে। কৃষকরা যেন তাদের পণ্যের ন্যায্য দাম পায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি যে কমোডিটি এক্সচেঞ্জ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। কমোডিটি মার্কেট তৈরিতে বেশ আন্তরিক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। অন্যান্য দেশগুলো কিভাবে এটি কার্যকর করেছে তা নিয়ে চলছে গবেষণা। মার্কেটে যারা যে পক্ষই হোক না কেন, তারা আরো উপযুক্ত এবং ন্যায্য মূল্যে জিনিসটিকে ক্রয় করতে পারবে এবং তাদের মাধ্যমে সরবরাহটা আরো সহজ হবে। এর জন্য কমোডিটি মার্কেট বাংলাদেশে খুবই একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এটা হওয়া উচিত, এটা ছিল না, আমরা চেষ্টা করছি এটাকে চালু করতে। তবে পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি সময় সাপেক্ষ। এজন্য আগে প্রয়োজন আইনগত সংস্কার, তথ্য প্রযুক্তিগত উন্নয়ন, টেস্টিং ল্যাব, গুদামঘর এবং অবকাঠামো স্থাপন করা। মার্কেট রিস্ক আছে, ক্রেডিট রিস্ক আছে, বিভিন্ন ধরনের রিস্ক আছে এর মধ্যে। এই সবকিছু মিলিয়ে হুট করে একটা জিনিস না করা, এটা সম্বন্ধে ব্যাপক প্রস্তুতি দরকার। কমোডিটি মার্কেট স্থাপনে বেশ সফল হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতসহ নেপাল, চীন, পাকিস্তানও। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচকের ব্যাপক উত্থান পতনে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক কিছুটা বাড়লেও লেনদেন কমেছে 131 কোটি টাকার বেশি। পাশাপাশি ডিএসইতে দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া 180 প্রতিষ্ঠান। অন্যদিকে সার্বিক সূচক কমলেও লেনদেন বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। মঙ্গলবার মূল্যসূচকের পতনে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেনের আধা ঘন্টায় প্রধান সূচক কমে যায় প্রায় 30 পয়েন্ট। এরপর সারাদিনই লেনদেন চলে ব্যাপক উত্থান পতনে। পরে দিন শেষে ডিএসই এক্স সূচক 10.69 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,892 পয়েন্টে। সূচক বাড়লেও লেনদেন কমেছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 1,182 কোটি 18 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 131 কোটি 95 লাখ টাকা কম। হাত বদলে অংশ নেওয়া 378টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে 167টির, কমেছে 180টির এবং অপরিবর্তিত আছে 31টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং তৃতীয় অবস্থানে ফরচুন শুজ। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় আজ ছিল বিমা খাতের আধিপত্য, যেখানে প্রথম অবস্থানে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 2.56 পয়েন্ট কমে অবস্থান করছে 20,154 পয়েন্টে। লেনদেন হয়েছে 35 কোটি 71 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের 2 স্টক এক্সচেঞ্জকে আগামী 1 মাসের মধ্যে কমপ্লায়েন্স অডিটর বা পরিপালন কার্যক্রম নিরীক্ষক নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সম্প্রতি এই নির্দেশ দিয়ে 2 স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে জানা গেছে, নিরীক্ষক নিয়োগের আগে কার্যপরিধি উল্লেখ করে বিএসইসির অনুমোদন নিতে হবে। এছাড়াও 2 স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তির বিষয়ে বিধিবিধান তৈরি করে 10 জানুয়ারির মধ্যে বিএসইসিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা হওয়ার পর সামগ্রিক কার্যক্রম যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা দেখতে এই নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠার 50 বছরেও যাত্রীদের আস্থা ফেরাতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখনও সময়সূচি মেনে ফ্লাইট পরিচালনা না করা, কেবিন ক্রুদের খারাপ ব্যবহার, নিম্নমানের খাবার সহ নানা অভিযোগ যাত্রীদের। তবে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, অত্যাধুনিক বিমানে যাত্রী পরিবহনের পাশাপাশি সেবার মান উন্নত করা হচ্ছে। 1972 সালের 4 জানুয়ারি বিমান বাহিনীর একটি ডাকোটা DC-3 উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় 2007 সালে যাত্রী সেবার মান বাড়াতে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয়। যদিও শতভাগ শেয়ারের মালিকানা
এখনও সরকারের হাতেই। দীর্ঘ 50 বছরের ব্যবধানে বিমানবহরে যুক্ত হয়েছে 21টি অত্যাধুনিক উড়োজাহাজ, যেখানে আছে বোয়িং 737, 777 ও 787 ড্রিমলাইনার -8 সহ অত্যাধুনিক উড়োজাহাজ, যা দিয়ে বিশ্বের 19টি গন্তব্যে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি। তবে এখনও নানা অব্যবস্থাপনার অভিযোগ যাত্রীদের। একটা 30-এ ফ্লাইট, সেই ফ্লাইট করে 3টার সময়, অথচ বাংলাদেশ বিমানে না, আপনার ইন্দোনেশিয়ার এক বিমান ভাড়া করে দেয়। 40 কেজির জায়গা 42 কেজি হলে ছাড়ি দেয়, আর আমাদের বাংলাদেশ বিমানে 30 কেজির জায়গা 31 কেজি নিল, এবার 5,000 বাধ্যতামূলক দিতে হবে। একবার বেশি দুবার বলে রাগান্বিত হয়ে যায়। ওরা একটু সেবার মানটা উন্নয়ন করুক, ভালো ব্যবহার করুক, প্রবাসীদেরকে ওরা মানুষ মনে করুক। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, যাত্রী সেবার মান বাড়াতে বিমানবহরে এরই মধ্যে যুক্ত হয়েছে 21টি উড়োজাহাজ। এছাড়া খাবারের মান বাড়ানোর পাশাপাশি দক্ষ কর্মী দিয়ে ফ্লাইট পরিচালনার চেষ্টা করছেন তারা। বিমানের সংখ্যা বেড়েছে, অপরদিকে জনবল কমেছে। তাহলে একদিক দিয়ে হচ্ছে জনবল সুন্দরভাবে নিয়োগ করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের যেমন প্রয়োজন আছে, একই সাথে এই যে আধুনিক যে সমস্ত বিমানগুলি আসছে তাদেরকে সঠিক সেবা প্রদানের জন্য যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন, সেই উপকরণগুলি যথার্থভাবে সংগ্রহ করারও দরকার। যাত্রী চাহিদা বাড়ায় দীর্ঘদিন ধরে লোকসানে থাকা বিমান গত অর্থ বছরে 150 কোটি টাকা ব্যবসা করেছে, যদিও সরকারের কাছে দায়ের পরিমাণ প্রায় 4,500 কোটি টাকা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 মাস সময় বাড়ানোর পরও 3 ভাগের 2 ভাগ টিআইএন থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠান আয়কর রিটার্ন জমা দেননি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, চলতি অর্থ বছরের 2 জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা হয়েছে প্রায় 23 লাখ, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 7 ভাগ বেশি। ব্যক্তি শ্রেণীর এসব রিটার্নে কর আদায় হয়েছে প্রায় 3,200 কোটি টাকা। তবে রিটার্ন বাড়লেও এবার কর আদায় কমেছে। কর্মকর্তারা বলছেন, কালো টাকা সাদা কম হয়, এবার কর আদায় কমে গেছে। গত অর্থ বছরে প্রায় 24 লাখ রিটার্ন জমা পড়ে। এনবিআরের মতে, সময় শেষ হলেও জরিমানা দিয়ে অনেকে রিটার্ন জমা দেবেন, ফলে বছর শেষে রিটার্ন জমার সংখ্যা হতে পারে 25 লাখের বেশি। তবে যারা নিবন্ধন থাকার পরও রিটার্ন দিচ্ছে না, তাদের প্রতি এখনই কঠোর হওয়ার পক্ষে নয় এনবিআর। করোনায় কাজ হারিয়ে গ্রামে ফেরা মানুষদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে 500 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয় এই তথ্য। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব এই তহবিল থেকে 6% সুদে জামানত ছাড়াই সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন কর্মহীনরা। ঋণ প্রদানের ক্ষেত্রে কোনো নিরাপত্তা জামানত গ্রহণ করা যাবে না। 500 কোটি টাকার এই তহবিলের আকার প্রয়োজনে বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মেয়াদ হবে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। তবে গ্রাহক পর্যায়ে ঋণ আদায় কার্যক্রম তহবিলের মেয়াদ পরবর্তী সময়েও অব্যাহত থাকবে। পর্যটকদের আকর্ষণে খাগড়াছড়িতে বাড়ছে প্রকৃতি বান্ধব রেস্তোরাঁর সংখ্যা। শহর থেকে কিছু দূরে গড়ে ওঠা এসব ইকো রেস্তোরাঁয় প্রকৃতি দর্শনের পাশাপাশি পাওয়া যাচ্ছে পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার। ঘুরতে যাওয়া পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে এসব রেস্তোরাঁ। পাহাড়, অরণ্য, ঝিরি, ঝর্ণা, উপত্যকা নিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি। শীতের শুরু থেকেই জেলায় বাড়ছে পর্যটকের সমাগম। এই পর্যটকদের মধ্যে খাওয়ার জন্য বেশিরভাগেরই অন্যতম পছন্দ পরিবেশ বান্ধব রেস্তোরাঁ। সাম্প্রতিক বছরগুলোতে পর্যটক আকর্ষণে জেলায় একের পর এক গড়ে উঠছে ইকো রেস্তোরাঁ। প্রকৃতির কাছাকাছি এসব পরিবেশ বান্ধব রেস্তোরাঁয় মেলে পার্বত্য চট্টগ্রামের নিজস্ব আমেজ, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। খুবই একটা মনোরম পরিবেশ, এটা আমার সব থেকে ভালো লাগছে। আর খাবারও আমরা একটু ডিফারেন্ট টাইপের খাবার এখানে খেলাম। পাহাড়ি কিছু খাবার দাবার বাঙালি খাবারের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, আর এগুলো খেয়ে মানে ডিফারেন্ট একটা কিছু ট্রাই করলাম। এখানে পরিবেশটা অনেক সুন্দর, আর বিকেলের যে পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। এখানে যারা আসবেন তারাই বুঝতে পারবেন। জেলায় এসব ইকো রেস্তোরাঁকে ঘিরে বেড়েছে কর্মসংস্থানও। কাজ পাচ্ছেন স্থানীয় যুবকরা। লেখাপড়ার পাশাপাশি কোনো জব ছিল না, মাঝখানে কিন্তু এই রেস্টুরেন্টটা হওয়ার পর থেকে আমরা এখন জবে আছে। এই রেস্টুরেন্ট হওয়ার কারণে আমি এখানে চাকরি জয়েন দিয়েছি।
পর্যটন সংশ্লিষ্টদের হিসাবে প্রতি মাসে খাগড়াছড়িতে অন্তত ৩০,০০০ পর্যটক ভ্রমণে আসে। মাসে এ খাতে লেনদেন প্রায় ১০ কোটি টাকা। সম্ভাবনাময় এ খাত জেলার বেকারত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলছেন উদ্যোক্তারা। টুরিস্ট বেশি আসার কারণে এই জিনিসগুলো বেশি করে আবার চাহিদা বেড়ে যাচ্ছে। তো আমাদেরকে দেখে দেখে আবার অনেকজনে এই জিনিসটা করতেছে। বেকার যারা যুবক আছে ভবিষ্যতে এই ইয়েতে রেস্টুরেন্ট যদি তারা এইভাবে যদি তারা শুরু করতে পারে তাদের জন্য অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি হবে। জেলায় প্রকৃতি বান্ধব এমন রেস্তোরাঁর সংখ্যা 15টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার চলমান সংকট এবং নতুন ধরন অমিক্রনের প্রাদুর্ভাবের মধ্যেও 10 বছরের সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে সিঙ্গাপুরে। বিদায়ী বছরে দেশটির জিডিপি হয়েছে 7.2%। সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে 2021 সালের তৃতীয় প্রান্তিকের চেয়ে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মৌসুম ভিত্তিক জিডিপি 2.6% বেড়েছে, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন টিকাদান বাড়ায় বিধিনিষেধ শিথিল করে সিঙ্গাপুর সরকার। তাই শেষ প্রান্তিকে অর্থনৈতিক কার্যক্রমের ঊর্ধ্বগতির কারণে জিডিপি রেকর্ড হারে বেড়েছে, যেখানে বড় অবদান রেখেছে উৎপাদন ও পরিষেবা খাত। করোনা মহামারীর কারণে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে দেশটি দেউলিয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। রেকর্ড মূল্যস্ফীতি, আকাশছোঁয়া দ্রব্যমূল্য এবং কোষাগার শূন্য হয়ে পড়ায় এমন আশঙ্কা প্রবল হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েনের কারণে অর্থনৈতিক মন্দায় দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। তবে করোনার থাবায় দেশটিতে ধস নামার আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনায় ভয়াবহ সংকটে শ্রীলঙ্কার পর্যটন খাত। দেশটির জিডিপির 10% বেশি আসে এ খাত থেকে। ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে এ খাতের 2 লাখ মানুষ বেকার। বিশ্বব্যাংক জানিয়েছে মহামারী শুরুর পর দেশটির 50 লাখ মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। মুদ্রাস্ফীতি বেড়েছে রেকর্ড পরিমাণে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে একসময় সচ্ছল মানুষেরাও পরিবারের ভরণপোষণে হিমশিম খাচ্ছেন। নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সামর্থ্যও নেই অনেকের। রাজাপাকসে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণার পর সেনাবাহিনীকে চাল ও চিনির মতো নিত্যপণ্য বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এতে জনগণের দুর্দশা বিন্দুমাত্র কমেনি। শ্রীলঙ্কার জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে বিদেশি ঋণ। চীনের কাছে $500 কোটি দেনা রয়েছে। এছাড়া 1 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ট্যাক্স কমানোয় দেশটির রাজস্ব কমে এসেছে। সম্প্রতি বাংলাদেশ, ভারত, ওমান সহ মিত্র দেশগুলোর বিভিন্ন সহায়তা সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে তার কোনো প্রভাব পড়ছে না দেশটিতে। শ্রীলঙ্কার ক্রমহ্রাসমান রিজার্ভ দেশটির জন্য চরম সংকট তৈরি করেছে। বিশ্লেষকদের মতে সংকট কাটাতে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রকে আরও কঠোর নীতি গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সহায়তার জন্য আবেদন করতে হতে পারে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের প্রথম $3 লাখ কোটি প্রতিষ্ঠানের তালিকায় নাম উঠে এসেছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট ও আইফোন নির্মাতা অ্যাপেলের। সোমবার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম $182.88 হলে এর মূল্যমান ছাড়িয়ে যায় $3 ট্রিলিয়ন মাইলফলক। বর্তমানে টেক প্রতিষ্ঠান অ্যাপেলই বৈশ্বিক পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রথম $3 লাখ কোটি বাজার মূল্যের কোম্পানি। 1976 সালে ক্যালিফোর্নিয়ার একটি গ্যারেজ থেকে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। 2018 সালের আগস্টে অ্যাপেল প্রথম মার্কিন কোম্পানি হিসেবে $1 ট্রিলিয়ন বাজার মূল্য অতিক্রম করে। এর বছরের মাথায় 2020 সালের আগস্টে হয় $2 ট্রিলিয়ন, আর বাকি $1 ট্রিলিয়ন বাড়তে সময় নিল 16 মাস 15 দিন। 2021 সালে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বাড়ে 35%। The building is additionally designed to resist earthquakes. Such thoughtful, eco-friendly features. এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।